Good evening, my all beloved student and future WBCS officers. All welcome on this learning platform, Civil Service 24 into 7. And this is me, Soumen Goswami. My friends, in this particular channel, we are continuing economic series for Target WBCS 2023 batch. Economics এর কমপ্লিট কোর্স আমি তোমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে করাবো বলেছি। এর আগে আমি ইকোনমিক্সে তোমাদের ইকোনমিক্স কাকে বলে অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ ইকোনমি একটা ক্লাস তোমাদের নিয়েছি এবং তারপরে একটা ক্লাস নিয়েছি, সেটা হলো ন্যাশনাল ইনকাম। আজকে ন্যাশনাল ইনকামে সেখানে প্রথম পার্টে পড়িয়েছিলাম জিডিপি, আজকে জিডিপির কিছুটা অংশ পড়াবো এবং ন্যাশনাল ইনকাম আজকে আশা করছি কমপ্লিট করব। তো যারা আগের ক্লাসটা দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, কারণ এই ক্লাসটা কমপ্লিট করার পর প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবে। প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে কি হবে, তোমাদের সাবজেক্টের সঙ্গে যে বেসিক কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমি বারবার বলি সেটা ডেভেলপ হবে। এবং ক্লাসগুলো না দেখলে স্টেপ আউট করে মিডিল থেকে ক্লাস থেকে কিন্তু কিছু হবে না, ক্লাসগুলো সিকোয়েন্সে দেখতে হবে, তাহলে তোমার সাবজেক্টটা বুঝতে সুবিধা হবে। এবং আমি তোমাদের কথা দিয়েছি যে যাদের ইকোনমিক্স বুঝতে সমস্যা হয় অর্থাৎ ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড যে সমস্ত ছাত্রছাত্রীর নয়, তাদেরকে ইকোনমিক্স তাদের কাছে সহজ করে তোলাই আমার মূল কর্তব্য। বোঝা গেল কি বললাম? অর্থাৎ ইকোনমিক্সের প্রতি ভয় একদম নয়। এবার ইকোনমিক্সকে আমরা খুব সুন্দর করে সহজভাবে নিজের মতো করে অনুভব করবো এবং বুঝবো এই ক্লাসের মধ্যে দিয়ে। বোঝা গেল কি বললাম? তো এখন যে 1 ঘন্টা ক্লাস হবে সে 1 ঘন্টা পুরোপুরি ইকোনমিক্সকে দাও। টেক আ ডিপ ব্রেথ, সিট ব্যাক and relax and listen to me carefully. কি বললাম? আর একটা কথা, যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা তো জানোই, এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান হিস্ট্রি, আমি এখানে ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি এখন কমপ্লিট করাচ্ছি কোর্স, ইন্ডিয়ান পলিটির কমপ্লিট কোর্স করাচ্ছি, এবং সুপ্রিম কোর্টের যে ইম্পর্টেন্ট জাজমেন্ট রয়েছে সেগুলো সিরিজ অনুযায়ী একটা বা একটা আমি করাচ্ছি। দুটো কেস এখনো পর্যন্ত তোমাদের পড়িয়েছি। তোমরা এই সমস্ত ক্লাসের কমপ্লিট ভিডিও পেতে, ক্লাসের যাবতীয় ডিটেলস পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো, যাতে তোমার মতো ছোট ছোট ভাই বোন যারা সামনের বছর WBCS পরীক্ষা দেবে তারা যেন আমার এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার সুযোগটুকু নিতে পারে। কারণ তোমাদের সাফল্যের যে জার্নি, সেই জার্নিতে আমি নিজে অংশ নিতে পারলে আমার নিজের ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, না লাগলে লাইক করার দরকার নেই, কিন্তু মন দিয়ে ইকোনমি প্রত্যেক দিন রাতে যে 1 ঘন্টা আমি ক্লাস নেব বলেছি সেই 1 ঘন্টা আমাকে দাও। ইকোনমিক্সের প্রত্যেকটা কনসেপ্ট মোটামুটি 60 দিনের মধ্যে আমরা ক্লিয়ার করে ফেলবো, কোনো সমস্যা হবে না ইকোনমি বুঝতে। বোঝা গেল? নেক্সট, আগের দিন ক্লাসে আমি তোমাদের জিডিপি পড়িয়েছি, যারা আজকে ক্লাসটা নতুন দেখছো তাদের জন্য একটু ক্লাসটাকে রিকল করব। জিডিপি আগের দিন তোমাদের পড়িয়েছি, জিডিপি কি বলেছি? জিডিপি হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর যারা আগের দিন ক্লাসটা দেখেছো তাদের রিভিশন হয়ে যাবে। তো জিডিপি পড়িয়েছি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যারা দেখোনি তারা দেখে নিও। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কাকে বলে বলেছি যে জিডিপি অর গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ আ মার্কেট ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস which produced in a country in a given time period or a financial year. একটা নির্দিষ্ট অর্থবর্ষে একটি দেশের ভূখণ্ডের মধ্যে, কি বললাম, নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হবে সেটাকে আমরা বলবো জিডিপি। আমরা আগের দিন জিডিপি ইন ডিটেল এখানে পড়িয়েছি, আজকে আর জিডিপি পড়াতে গেলে পরের ক্লাসটা মানে ন্যাশনাল ইনকাম আজকে আমি মনে করেছি এই ক্লাসে কমপ্লিট করাবো তোমাদের, তাহলে তো সেটা হবে না, আগের ক্লাসটা দেখে নিও। তারপরে তোমাদের পড়িয়েছি জিডিপির মেজারমেন্ট কি, আমি একটু বলে দিই কি কি পড়িয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে। জিডিপি মাপার যে পদ্ধতি, অর্থাৎ আমরা কিভাবে জিডিপিকে পরিমাপ করি। তারপর পড়িয়েছি সার্কুলার ফ্লো অফ ইনকাম, ফ্যাক্টর পেমেন্ট কি, যেটা কোম্পানি বা ইন্ডাস্ট্রির ফ্যাক্টর পেমেন্ট সেটা কিভাবে হাউস হোল্ডের ইনকাম, ইন ডিটেলস পড়িয়েছি, দেখে নিও ক্লাসটা। জিডিপির যে মেথডস রয়েছে মেজারমেন্টের, এক্সপেন্ডিচার মেথড, ইনকাম মেথড এবং প্রোডাকশন মেথড অর্থাৎ গ্রস ভ্যালু অ্যাডেড মেথড কমপ্লিট বুঝিয়েছি। জিডিপি ফর্মুলা এবং যেটা বললাম যে ফ্যাক্টর পেমেন্ট এবং হাউসহোল্ডের ইনকাম অর্থাৎ সার্কুলার ফ্লো অফ ইনকাম আগের ক্লাসে তোমাদের আমি পড়িয়েছি। তাহলে বলে স্যার আজকে কি করাবেন? আজকে তোমাদের জিডিপির একটু বলতে বাকি ছিল, সেটা কমপ্লিট করে আমি তোমাদের পড়াবো আজকে ন্যাশনাল ইনকাম, পুরো কমপ্লিট করাবো।
তাহলে দেখো জিডিপি, আমরা তাহলে জিডিপি কাকে বলে দেখলাম, যে একটি নির্দিষ্ট বছরে নির্দিষ্ট যে ফিনান্সিয়াল ইয়ার, সেই ফিনান্সিয়াল ইয়ারে একটি দেশের যে ভৌগোলিক সীমানা, সেই ভৌগোলিক সীমানা বা ডোমেস্টিক টেরিটরির মধ্যে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হয় তাকে আমরা বলি জিডিপি। এখন আরেকটা কনসেপ্ট এখন আমরা শুনতে পাই, সেটা হলো গ্রিন জিডিপি। গ্রিন জিডিপি কি একটু শুনে নাও, বলে দিই। গ্রিন জিডিপি হচ্ছে, জিডিপি খুব সোজা ভাষায় সুন্দর করে বুঝে নাও, গ্রিন জিডিপি বলতে বোঝায় আমাদের দেশের ফাইনাল গুডস এবং সার্ভিস অর্থাৎ টোটাল জিডিপি প্রডিউস করতে গিয়ে যে পরিমাণ এনভায়রনমেন্টের ক্ষতি হয়েছে। কি বললাম? দেশের টোটাল জিডিপি প্রডিউস করতে গিয়ে, টোটাল ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস করতে গিয়ে যে ক্ষতি বা ডিগ্রেডেশন হয়েছে কার? এনভায়রনমেন্টের বা পরিবেশের, সেটাকে আমরা মাইনাস করব, দিয়ে যেটা বেরোবে সেটা হলো আমাদের গ্রিন জিডিপি। একটা উদাহরণ দিয়ে দেখো, বুঝতে সুবিধা হবে। ধরো 100 টাকার আমাদের দেশের হয়তো জিডিপি, সাপোজ বুঝে নাও উদাহরণের ক্ষেত্রে 100 টাকা এক বছরে জিডিপি প্রডিউসড হয়েছে। তাহলে সেই 100 যে জিডিপি প্রডিউস হয়েছে, সেই জিডিপি প্রডিউস করতে গিয়ে দেখা গেল 20 টাকা এনভায়রনমেন্টের ক্ষতি হয়েছে। কিভাবে? গাছ কাটা হয়েছে, ল্যান্ড ডিগ্রেডেশন হয়েছে, ডিফরেস্টেশন হয়েছে। তাহলে যাই হোক, এর ফলে দেখা যাচ্ছে 20 টাকা এনভায়রনমেন্টের ক্ষতি হয়েছে 20 টাকার হিসাবে। তাহলে মোট জিডিপি যেটা প্রডিউস হলো এবং সেই জিডিপি প্রডিউস করতে গিয়ে যে পরিমাণ ক্ষতি এনভায়রনমেন্টের হলো, যে ডিগ্রেডেশন এনভায়রনমেন্টের হলো, সেটাকে আমরা মাইনাস করে দিলে যে জিডিপিটা পাবো তাকে বলবো আমরা গ্রিন জিডিপি। গেটিং মাই পয়েন্ট? গ্রিন জিডিপি কি বোঝা গেল? গ্রিন জিডিপি হচ্ছে টোটাল যে জিডিপি দেশের এক বছরের, সেই জিডিপি প্রডিউস করতে যে পরিমাণ এনভায়রনমেন্টের লস হয়েছে, ক্ষতি হয়েছে, সেটাকে মাইনাস করে যে জিডিপি বেরোবে তাকে বলবো গ্রিন জিডিপি। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে সুবিধা হয়েছে। এবার হচ্ছে রিয়েল জিডিপি ভার্সেস নমিনাল জিডিপি। এই কনসেপ্টটা খুব সুন্দর করে বোঝো, ধীরে সুস্থে পড়াবো, রাতের সময় হুটোপাটা নয়, ইকোনমিক্স অনুভব করো। দেখো, রিয়েল ভার্সেস নমিনাল জিডিপি কি? প্রথমে রিয়েল জিডিপি কাকে বলে দেখবো, তারপর নমিনাল জিডিপি কাকে বলে দেখবো, তারপর পার্থক্য দেখবো। রিয়েল জিডিপি is the total value of final goods and service produced in the economy during a year. কি বললাম? রিয়েল জিডিপি হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য ফাইনাল গুডস এন্ড সার্ভিস, যেটা প্রডিউসড হচ্ছে কোথায়? একটা ইকোনমিতে ডিউরিং এ ইয়ার, ক্যালকুলেটেড অ্যাজ ইফ প্রাইস হ্যাড স্টেড কনস্ট্যান্ট। ভালো করে দেখো, একটা ওয়ার্ড কি বললাম? কনস্ট্যান্ট। সিভিল সার্ভিস পরীক্ষা ক্লিয়ার করতে গেলে ওয়ার্ড চিনতে শেখো, সাবজেক্ট কিভাবে পড়তে হয় দেখো। কনস্ট্যান্ট at the time level of some given base year। আবার একটা এখানে ওয়ার্ড কি হলো? বেস ইয়ার। তাহলে এবার আমরা রিয়েল জিডিপি করতে গিয়ে দেখলাম যে রিয়েল জিডিপি বলতে বলছে একটা টোটাল ভ্যালু অফ ফাইনাল গুডস এন্ড সার্ভিস, যেটা একটা ইকোনমিতে ডিউরিং এ ইয়ার প্রডিউসড হচ্ছে, কিন্তু সেটা কনস্ট্যান্ট, অর্থাৎ স্টেবল প্রাইস কনস্ট্যান্ট আছে, সেটাকে আমরা বলবো বেস ইয়ার। এবং এই যে রিয়েল জিডিপি, এটাকে রিয়েল জিডিপি সবসময় ক্যালকুলেশন করা হয় বেস ইয়ারকে ধরে। অর্থাৎ বেস ইয়ার আমরা কাকে বলবো? যে সময় দেশের অর্থনীতিতে খুব একটা ফ্ল্যাকচুয়েশন ছিল না, অর্থাৎ স্টেবিলিটি ছিল, মোটামুটি ইকোনমিক সিস্টেম নর্মাল ছিল, অর্থাৎ মার্কেটে খুব একটা উত্থান পতন ছিল না, নর্মাল ছিল। এই পরিস্থিতিকে আমরা সবসময় বেস ইয়ার ধরি, এবং সেই বেস ইয়ারের যে জিডিপি তাকে আমরা বলি কি? রিয়েল জিডিপি। এবং রিয়েল জিডিপি কি? অলওয়েজ ক্যালকুলেট কনস্ট্যান্ট প্রাইস। বোঝা গেল? কারেন্ট প্রাইসে নয় কিন্তু। এবার একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে তোমাদের রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পেন ট্যাবে ইস্যু করার জন্য ল্যাপটপে লিখতে হয়েছে, খুব টাইম ধরে এটা লিখেছি। দেখো, বুঝতে অসুবিধা হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। সরি, প্রথমে কি লিখেছি? প্রথমে লিখেছি রিয়েল জিডিপি, তাই তো? তাহলে রিয়েল জিডিপি আমরা 2011-12 সালকে ধরলাম বেস ইয়ার। প্রথমে কি বললাম? বেস ইয়ার কাকে বলে, বা বেস ইয়ার আমরা কখন ধরি? বেস ইয়ার আমরা ধরি যে সময় মার্কেটে ইকোনমির ক্ষেত্রে খুব একটা কি ছিল না? ফ্ল্যাকচুয়েশন ছিল না, খুব একটা উত্থান পতন ছিল না, মোটামুটি নর্মাল ইকোনমিক কন্ডিশন ছিল, মার্কেট স্টেবল ছিল, সেই সময়টাকে আমরা ধরি বেস ইয়ার। আমাদের ভারতবর্ষে এখন ইকোনমিক বেস ইয়ার ধরা হয়েছে ভারতের অর্থনীতির ক্ষেত্রে 2011-12 সাল। তো 2011-12 সালে আমরা ধরলাম দুটো গুডস, জাস্ট উদাহরণের জন্য বোঝাচ্ছি, নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি কি এখান থেকে বুঝে নাও। আর বেস ইয়ার কাকে বলে? বেস ধরলাম কত? 2011-12। আচ্ছা, 2011-12তে দেখা যাচ্ছে এ গুডস আর একটা কি গুডস তৈরি হয়েছে? বি গুডস। বোঝা গেল?
তাহলে আমি কি বললাম, রিয়েল জিডিপি কি? রিয়েল জিডিপি হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ারে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হয়, তাই তো? তাহলে এ এবং বি আমি ধরলাম দুটো গুড প্রডিউসড হয়েছে। এ গুডস এর কোয়ান্টিটি হলো 20টা হয়তো এ গুডস প্রডিউসড হয়েছিল, যার দাম ছিল 20 টাকা করে। তাহলে 20টা ধরো এ কোন একটা গুডস, তার 20 টাকা করে দাম ছিল, তাহলে তার জিডিপি কত হলো? 400 টাকা। বি গুডস 10টাই ছিল, কোয়ান্টিটিতে ছিল কত? 10টা, অর্থাৎ 10টা প্রডিউসড হয়েছিল, দাম কত ছিল? 30 টাকা। তাহলে 30 টাকা করে দাম হলে কত? 300 টাকা। তাহলে টোটাল আমরা জিডিপি কত দেখলাম? টোটাল জিডিপি আমরা দেখলাম হচ্ছে 700 টাকা। বোঝা গেল কি বললাম? এইবার দেখো, এবার যখন আমরা নমিনাল জিডিপির ক্ষেত্রে আসবো, নমিনাল জিডিপি কি? আমরা নমিনাল জিডিপি সবসময় কি বললাম? ক্যালকুলেশন করা হয় কারেন্ট প্রাইসে, আর রিয়েল জিডিপি ক্যালকুলেশন করা হয় কি? কনস্ট্যান্ট প্রাইসে। তাহলে প্রাইস আমরা ধরলাম মোটামুটি মার্কেট স্টেবল ছিল, মার্কেটে খুব একটা উত্থান পতন ছিল না, নর্মাল মার্কেট। 20টা কোয়ান্টিটির এ গুডস প্রডিউসড হয়েছিল, 10টা কোয়ান্টিটির বি গুডস প্রডিউসড হয়েছিল। 20 এ গুডস এর দাম 20 টাকা করে ছিল, 400 টাকা, এবং বি গুডস এর দাম ছিল 30 টাকা করে, 300 টাকা, টোটাল 700 টাকা। আচ্ছা, এবার যখন নমিনাল জিডিপি আমরা ক্যালকুলেশন করব, তখন দেখছি 2021-22 সালে ফিনান্সিয়াল ইয়ারে আমরা যদি দেখি এ গুডস প্রডিউসড হয়েছে 100টা, 2011-12 বেস ইয়ারে প্রডিউসড হয়েছিল কত? 20টা। 2021-22-এ মার্কেটে ডিমান্ড বেড়েছে, ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে গুডস এর প্রোডাকশন বেড়েছে, অর্থাৎ কোয়ান্টিটিতেও বেড়েছে। 20টা যেটা এ গুডস প্রডিউসড হয়েছিল 2011-12-তে, সেটা 2020-21 সালে এই 21-22-এ আমরা কি দেখছি? কোয়ান্টিটি 100টাই প্রডিউসড হয়েছে, কোয়ান্টিটি বেড়েছে। আচ্ছা, বি গুডস আমরা কি দেখছি? এক সেকেন্ড দেখো, বি গুডস আমরা কি দেখছি? যে 80টা বি গুডস 2011-12 সালে 10টা কোয়ান্টিটি ছিল, এখন সেটা 80টা হয়েছে, কোয়ান্টিটিতে বেড়েছে। দামের ক্ষেত্রেও দেখছি কিন্তু বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ ইনফ্লেশন হয়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে। 2011-12 সালে যেটা 20 টাকা দাম ছিল, 2021-22 সালে তার দাম হয়েছে 50 টাকা, কারণ ইনফ্লেশন আছে, মার্কেটে মূল্য বৃদ্ধি আছে। এবং যেটা 30 টাকা ছিল বি গুডস, তার দাম হয়েছে কত? 80 টাকা। যে টোটাল জিডিপি আমরা কত দেখছি? 11,400 টাকা। এই দুটো প্লাস করলাম, তাহলে কত হলো? 11,400 টাকা। এখন অ্যাকচুয়াল গ্রোথ আমরা কিভাবে বুঝবো যে আমাদের গ্রোথ কতটা হলো এখান থেকে? অর্থাৎ রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপি ক্যালকুলেশন করে আমরা গ্রোথ কোনটা থেকে বুঝতে পারি? রিয়েল জিডিপি থেকে না নমিনাল জিডিপি থেকে? দেখো, আমি কি বললাম? রিয়েল জিডিপি পড়াতে গিয়ে রিয়েল জিডিপিতে সবসময় প্রাইস কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ 2011-12 সালকে বেস ইয়ার ধরে আমরা যখন 2021-22-কে দেখব, তখন আমরা গ্রোথ মেজারমেন্টের চেষ্টা করব। তখন কি দেখব? যে 2011-12 সালে এই গুডস যেখানে প্রডিউসড হয়েছে 20টা কোয়ান্টিটিতে, সেখানে প্রডিউসড হয়েছে 2021-22 সালে আমরা প্রাইস একই ধরলাম, 20 টাকায় দাম ধরলাম, কিন্তু কোয়ান্টিটিতে কি দেখছি? কোয়ান্টিটিতে দেখছি এ গুডস বেশি প্রডিউসড হয়েছে এবং বি গুড বেশি প্রডিউসড হয়েছে। কোন বছরের থেকে? বেস ইয়ারের থেকে। তাহলে এক্ষেত্রে প্রাইসকে আমরা কনস্ট্যান্ট করে কি দেখলাম? যে গ্রোথ অ্যাকচুয়াল আমরা কিসের ভিত্তিতে বুঝলাম? বেস ইয়ার বা রিয়েল জিডিপির ক্ষেত্রে। যে যখন রিয়েল জিডিপি কে ধরলাম, তখন অ্যাকচুয়াল গ্রোথটা আমরা দেখতে পেলাম। গ্রোথ আমরা কিভাবে বুঝবো? যে মার্কেটে যদি বেশি পরিমাণ ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হয়, তবেই তো ইকোনমির গ্রোথ হবে। তাহলে সেই গ্রোথটা আমরা কোথা থেকে বুঝলাম? গ্রোথটা আমরা বুঝলাম যখন আমরা রিয়েল জিডিপি কে দেখলাম, যে যেখানে 20টা প্রডিউস হচ্ছিল 2011-12 সালে, 2021-22 সালে সেটা প্রডিউস হচ্ছে কোয়ান্টিটিতে 100টা, প্রাইসকে আমরা কনস্ট্যান্টই ধরলাম। তাহলে এক্ষেত্রে আমরা রিয়েল জিডিপির ক্ষেত্রে গ্রোথ বুঝতে পারলাম মার্কেটে, যে কতটা পরিমাণ কোয়ান্টিটিতে বেশি পরিমাণ প্রডিউসড হয়েছে 2011-12 থেকে 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে। এইবার আমরা যদি নমিনাল জিডিপির কথা বলি, তাহলে নমিনাল জিডিপি কি বললাম? অলওয়েজ ক্যালকুলেট কারেন্ট প্রাইস। নমিনাল জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম যে আগে যেটা 20 টাকা দাম ছিল, সেটা ইনফ্লেশনের ফলে বৃদ্ধি হয়েছে কত? 50 টাকা, 30 টাকা দাম বেড়েছে, যার ফলে 100টা এবং কোয়ান্টিটিতেও গুডস এবং সার্ভিস বেশি প্রডিউসড হয়েছে। তাহলে নমিনাল জিডিপির ক্ষেত্রে দুটো জিনিস ইনক্লুড দেখলাম। একটা দেখলাম কি? গুডস এবং সার্ভিসের কোয়ান্টিটি এবং কারেন্ট প্রাইস, দুটো মিলে হচ্ছে নমিনাল জিডিপি। আর রিয়েল জিডিপি কি দেখলাম? প্রাইস কনস্ট্যান্ট থাকবে, কিন্তু প্রাইস এক থাকলেও কোয়ান্টিটি কিন্তু রিয়েল জিডিপি যেটা ক্যালকুলেশন হয় সেটা কোয়ান্টিটি, এবং কোয়ান্টিটি ক্যালকুলেশন করেই আমরা কিন্তু ইকোনমির গ্রোথকে বুঝতে পারি। তাহলে রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপি কি বোঝা গেল? রিয়েল জিডিপি অলওয়েজ ক্যালকুলেট কনস্ট্যান্ট প্রাইস,
আমরা দেখলাম 2011-12 কে বেস ইয়ার ধরে যখন 2021-22 কে দেখছি, তখন আমরা কি দেখছি যে গুডস যেটা প্রডিউস হয়েছিল 20টা, সেটা কোয়ান্টিটিতে প্রডিউস হয়েছে 21-22-এ 100টা, অর্থাৎ গুডস এর কোয়ান্টিটি কিন্তু বেড়েছে। প্রাইসটাকে আমরা কনস্ট্যান্ট ধরছি। কেন কনস্ট্যান্ট ধরছি? কারণ আমরা গ্রোথ বুঝবো। তাহলে কোয়ান্টিটি কিসের হিসাবে দেখছি? যে রিয়েল জিডিপি হিসাবে বেড়েছে। এবং নমিনাল জিডিপির ক্ষেত্রে কি আমরা কোয়ান্টিটিও বেড়েছে এবং প্রাইসও ইনক্রিজ হয়েছে। তাহলে নমিনাল জিডিপির ক্ষেত্রে কোয়ান্টিটি এবং প্রাইস দুটোকেই কিন্তু ইনক্রিজ করা হয়। আর রিয়েল জিডিপির ক্ষেত্রে শুধুমাত্র ইনক্লুড করা হয় কোয়ান্টিটি, এবং রিয়েল জিডিপি সবসময় কনস্ট্যান্ট প্রাইসে ক্যালকুলেট করা হয়। রিয়েল জিডিপি যে বছর ক্যালকুলেট করা হয় তাকে বেস ইয়ার বলা হয়। বেস ইয়ার কাকে বলে বললাম? যে বছর ইকোনমিক কন্ডিশন, ইকোনমিক এনভায়রনমেন্ট মার্কেটের মোটামুটি স্টেবল আছে, ফ্ল্যাকচুয়েশন নেই মার্কেটে, স্থিরতা রয়েছে মার্কেটে, সেই বছরকে আমরা ধরবো কি বেস ইয়ার। এবং নমিনাল জিডিপির ক্ষেত্রে কি দেখলাম? নমিনাল জিডিপির ক্ষেত্রে আমরা দেখলাম যে নমিনাল জিডিপির ক্ষেত্রে কোয়ান্টিটির সঙ্গে সঙ্গে কি ইনক্লুড থাকে? তার সঙ্গে ইনক্লুড থাকে প্রাইস, বোঝা গেল। এবং নমিনাল জিডিপি অলওয়েজ ক্যালকুলেট করা হয় কারেন্ট প্রাইসে, বর্তমান যে প্রাইস চলছে সেই প্রাইসে, বোঝা গেল। নেক্সট, এইবার আজকে আমরা পড়াবো যেখান থেকে ন্যাশনাল ইনকামের ক্লাস শুরু করবো। আগের দিন ক্লাসে দুটো বলা হয়নি, যে গ্রিন জিডিপি কি এবং রিয়েল জিডিপি কি এবং নমিনাল জিডিপি কি। গ্রিন জিডিপি কি বোঝা গেল? যে টোটাল জিডিপি প্রডিউস করতে যে পরিমাণ এনভায়রনমেন্টের সঙ্গে ডিগ্রেডেশন করা হয়েছে, এনভায়রনমেন্টের যে পরিমাণ ইকোনমিক্যাল লস হয়েছে, সেই ইকোনমিক লসকে যখন আমরা মাইনাস করবো জিডিপি থেকে, তখন যে জিডিপিটা বেরোবে তাকে বলবো আমরা গ্রিন জিডিপি। বোঝা গেল? জিডিপি মাইনাস এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ইকুয়াল টু গ্রিন জিডিপি। ক্লিয়ার? আর রিয়েল জিডিপি, নমিনাল জিডিপির ক্ষেত্রে কি বললাম? রিয়েল জিডিপি সবসময় কনস্ট্যান্ট প্রাইসে ক্যালকুলেট করা হয় এবং নমিনাল জিডিপি অলওয়েজ ক্যালকুলেট করা হয় কারেন্ট প্রাইসে। কেন কারেন্ট প্রাইসে করা হয়, কেন কনস্ট্যান্ট প্রাইসে করা হয়, খুব সুন্দর করে বলে দিলাম। যদি একবারে বুঝতে না পারো, ক্লাসটা পরে যখন রেকর্ডেড মুডে থাকবে, যখন রেকর্ড অবস্থায় থাকবে, একবার দেখে নেবে। একবার দেখলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? এইবার আজ আমরা পড়াবো কি নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি। তাহলে আমরা জিডিপি পড়লাম, জিডিপি কি বললাম? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। যে একটা ফিনান্সিয়াল ইয়ারে একটা দেশের নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে ডোমেস্টিক টেরিটরির মধ্যে যে পরিমাণ ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হবে তাকে আমরা বলবো জিডিপি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার এনডিপি বলতে আমরা কি বুঝবো? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস থেকে আমাদের এবার নেট বের করতে হবে। ওয়ার্ডটা ভালো করে খেয়াল করো, কি বললাম? গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে কি দেখলাম? অল ফাইনাল এন্ড গুডস এন্ড সার্ভিস যেটা প্রডিউস হচ্ছে ডোমেস্টিক টেরিটরিতে একটা কান্ট্রির একটা ফিনান্সিয়াল ইয়ারে, তাকে আমরা বলছি জিডিপি। আর নেট ডোমেস্টিক প্রোডাক্ট কাকে বলছি? যখন জিডিপি থেকে আমরা মাইনাস করব কি ডেপ্রিসিয়েশন। জিডিপি থেকে যখন ডেপ্রিসিয়েশন মাইনাস করব, দিয়ে যেটা বেরোবে সেটা হলো নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি। এখন তোমাদের মাথা ঘুরিয়ে গেল, বলে স্যার এবার ডেপ্রিসিয়েশন কি? বুঝতে পারলাম না। খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। দেখো কি বললাম। তাহলে যেটা এনডিপির ফর্মুলা কি বললাম? এনডিপির ফর্মুলা হচ্ছে যে জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কি? দেখো, ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা গুডস বা সার্ভিস, যে কোনো গুডস বা সার্ভিসের সময়ের সঙ্গে সঙ্গে তার কি হয়? ভ্যালু কমে যায়, ভ্যালু ডেপ্রিসিয়েট হয়। এখন একটা উদাহরণ দিই, তাহলে ভালো করে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যে সমস্ত গুডস রয়েছে সেই সমস্ত বেশিরভাগ 90% প্রোডাক্ট বা গুডসের ভ্যালু কি হয়? সময়ের সঙ্গে সঙ্গে ডিক্রিজ হয়। কেন? একটা উদাহরণ দিই। আজকে একটা ল্যাপটপ নতুন আমি 20,000 টাকায় কিনলাম, বা একটা মোবাইল আমি 20,000 টাকায় কোনো ব্র্যান্ডেড কোম্পানির কিনলাম, বা কোনো টিভি বা ফ্রিজ, কোনো ওয়াশিং মেশিন, ইচ অ্যান্ড এভরিথিং ইলেকট্রনিক প্রোডাক্ট আমি যদি আজকে যে টাকায় কিনবো, আজ থেকে 6 মাস পর যখন বিক্রি করতে যাব, তখন কি তার দাম আমি বেশি পাবো? আমার একটা প্রশ্নের উত্তর দাও। পাবো না নিশ্চয়ই। আমি একটা 10,000 টাকার মোবাইল যদি 6 মাস পর বিক্রি করতে যাই, তাহলে কেউ কি আমাকে 12,000 টাকা দেবে? দেবে না। কেন দেবে না? কারণ প্রোডাক্টের ভ্যালু ডেপ্রিসিয়েট হচ্ছে। ডেপ্রিসিয়েশন কি বুঝতে পারছো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস। এবার সেখান থেকে যখন আমরা নেট বের করব, তখন আমরা কি করব? সময়ের সঙ্গে প্রোডাক্টের যে ভ্যালু কমে যাওয়া, অর্থাৎ ডিক্রিজ হওয়া, ডেপ্রিসিয়েট হওয়া, সেটাকে মাইনাস করব, দিয়ে যেটা নেট বেরোবে সেটাকে আমরা বলবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে ডেপ্রিসিয়েশন কি? দেখো, তাহলে আমি কি বললাম? বেশিরভাগ 90% প্রোডাক্টের কি হয়? সময়ের সঙ্গে সঙ্গে তার ভ্যালু ডেপ্রিসিয়েট হয়। একটা 4 হুইলার আজকে যদি আমি 10 লাখ টাকা দিয়ে কিনি, আজ থেকে 1
বছর পর আমি যখন করতে যাবো কেউ তোমায় 10 লাখ দেবে না। কেন দেবে না? কারণ মার্কেটে নতুন মডেল চলে আসবে এবং তার সঙ্গে কি হবে, তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ভ্যালু কিন্তু 2 বছরে বা 1 বছরে অনেকটা ডেপ্রিসিয়েট হয়েছে, অ্যাপ্রিসিয়েট হয়নি, কিন্তু বাড়েনি, কিন্তু কমেছে, তাই তার ভ্যালু কমে যাবে। তাহলে আমাদের কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে যে যে কোনো গুড কি সময়ের সঙ্গে সঙ্গে তার ভ্যালু কিন্তু ডেপ্রিসিয়েট হয়, কমে যায়। এবং জিডিপি থেকে আমরা যখন এই ডেপ্রিসিয়েশনকে মাইনাস করব, তখন আমাদের বেরোবে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে এবারে সব জিনিসের ক্ষেত্রে কিন্তু, যেমন আমি বললাম ডেপ্রিসিয়েশন হয়, কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কিন্তু তার দাম বাড়ে। যেমন কেমন, একটা উদাহরণ দিই। হিউম্যান বিং, মানুষ, একজন মানুষ কোনো একটা কোম্পানিতে প্রথমে নিচু পোস্টে কাজে লাগে বা কোনো গভর্নমেন্ট জবে, তারপর কি হয়, ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার মধ্যে দিয়ে, তার স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে তার আস্তে আস্তে কিন্তু প্রমোশন হয়। তাহলে আমরা কি দেখি যে হিউম্যান বিংসকে যদি আমরা অ্যাজ এ প্রোডাক্ট ধরি, তাহলে কি হবে, হিউম্যান বিংসের কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েশন দেখছি, তার যে ভ্যালু, সেই ভ্যালুকে আমরা কি দেখছি, বাড়তে দেখছি, ডিক্রিজ হতে দেখছি না। কিন্তু হ্যাঁ, সময় ক্ষেত্রে মানুষের হয়তো ভ্যালু ডিক্রিজ হয়, সেটা কথা নয়, কিন্তু মূলত ক্ষেত্রে আমরা ধরে নেবো কি যে হিউম্যান বিংস এর কিন্তু ভ্যালু সবসময় কি হয়, অ্যাপ্রিসিয়েট হয় বা ইনক্রিজ হয়। এছাড়াও যদি আমরা ল্যান্ডের কথা বলি বা প্রপার্টির কথা বলি, তোমরা দেখবে যদি এমন কোনো প্রপার্টি, এমন কোনো জায়গায় লোকেটেড যেখানকার ট্রান্সপোর্ট কমিউনিকেশন ভালো, যোগাযোগ ব্যবস্থা ভালো, সেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, ইন্ডাস্ট্রি আছে, অর্থাৎ আরবান এরিয়া, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো, মেট্রো সিটি। তাহলে মেট্রো সিটি আরবান এরিয়ায় কোনো যে প্রপার্টি, তার প্রপার্টির আজকে যা ভ্যালু, সেটা আজ থেকে 10 বছর পর কিন্তু কি হবে, সেখানে সেই ভ্যালুটা অ্যাপ্রিসিয়েট হবে, ইনক্রিজ হবে, কমবে না। কিন্তু টিভি, ফ্রিজ, মোবাইল, ওয়াশিং মেশিন, 4 হুইলার, 2 হুইলার আমরা যত দেখছি কি সময় বাড়ার সঙ্গে সঙ্গে তার ভ্যালু কিন্তু ডেপ্রিসিয়েট হচ্ছে। কিন্তু কিছু কিছু প্রোডাক্ট রয়েছে, যেমন আমরা যদি বলি প্রপার্টির ভ্যালু কি হয়, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রিসিয়েট হয়। তা বলে কি সব ক্ষেত্রে প্রপার্টির ভ্যালু অ্যাপ্রিসিয়েট হয় না? সব ক্ষেত্রে হয় না। এখন যদি তুমি কোনো জমি নাও নদীর ধারে বা এমন কোনো জায়গায় যেখানে প্রত্যেকবার নদী ভাঙার ফলে তোমার জমির অংশ নদীতে চলে যাচ্ছে, তাহলে সেখানে নিশ্চয়ই, বা যেখানে আগামী 40-50 বছরের কোনো ডেটের সম্ভাবনা নেই, সেখানে যদি কোনো প্রপার্টি থাকে, তাহলে সেই লোকেশনের প্রপার্টির দাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খুব একটা বাড়বে না বা অ্যাপ্রিসিয়েট হবে না। কিন্তু যদি এমন কোনো মার্কেটে প্রপার্টি আছে যেখানে ডিমান্ড আছে, আগামী 20 বছরে সেখানে ডেভেলপমেন্ট হয়েছে এবং ইন ফিউচার সেখানে হাই ডেভেলপমেন্টের চান্স রয়েছে, অর্থাৎ মার্কেটে ডিমান্ড রয়েছে, সেখানে যদি কোনো প্রপার্টি থাকে, তার ভ্যালু অ্যাপ্রিসিয়েট হয়। তাহলে ডেপ্রিসিয়েশন কি বোঝা গেল? ফাইনাল সার্ভিস, যেটা প্রোডিউস ডোমেস্টিক টেরিটরি একটা কান্ট্রি, সেই দেশের ডোমেস্টিক টেরিটরিতে একটা ফিনান্সিয়াল ইয়ারে যে ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউসড হচ্ছে, তাকে আমরা বলছি জিডিপি। এবারে অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস, আমার ওয়ার্ডটাকে ফলো করো, অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস, সেখান থেকে আমরা যখন এনডিপি বের করব, অর্থাৎ নেট বের করব, নেট বের করতে গেলে কি করতে হয়, মাইনাস করতে হবে আমাকে। তাহলে আমি কি মাইনাস করব, আমি মাইনাস করব ডেপ্রিসিয়েশন। যে জিডিপি থেকে আমি যখন ডেপ্রিসিয়েশন মাইনাস করব, অর্থাৎ গুডস এবং সার্ভিসের সময়ের সঙ্গে সঙ্গে যে ভ্যালু ডিক্রিজ হয়েছে, সেটিকে যখন আমি মাইনাস করব, তখন আমি পাবো এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এর থেকে সহজ করে ইকোনমিক্স বোঝানো আর সম্ভব না। বোঝা গেল কি বললাম? এনডিপি, জিডিপি কি বোঝা গেল, গ্রিন জিডিপি কি বোঝা গেল, রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি কি বোঝা গেল, আর এখন কি বললাম, এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, বোঝা গেল? তাহলে নেট ডোমেস্টিক সে when depreciation allowance is subtract from the gross domestic product, then we get net domestic product. যখন আমি জিডিপি থেকে ডেপ্রিসিয়েশনকে মাইনাস করব, তখন আমরা কি পাবো, উই গেট নেট ডোমেস্টিক প্রোডাক্ট। বোঝা গেল? এই পর্যন্ত কারোর কোনো ডাউট কোয়ারি থাকলে বলো। নেক্সট, ডেপ্রিসিয়েশন এখনই বললাম, দেখো তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ ডেপ্রিসিয়েশন কি, তাহলে ভ্যালু ডিক্রিজ হচ্ছে। আজকে একটা 4 হুইলারের আরেকটু উদাহরণ দিই। দেখো, ইকোনমিক্সের ক্লাস একটু সময় ধরে পড়াবো, যাতে এইবার ইকোনমিক্স ন্যাশনাল ইনকাম একবার পড়ার পর, জিডিপির কনসেপ্ট একবার পড়ার পর এনডিপি একবার পড়ার পর, জিএনপি একবার পড়ার পর, পার্সোনাল ক্যাপিটাল ইনকাম বা পার ক্যাপিটাল ইনকাম কনসেপ্ট একবার বোঝার পর যেন দ্বিতীয়বার আমাকে আর বুঝতে না হয়। তাহলে ডেপ্রিসিয়েশন আর একটা উদাহরণ দিই। দেখো, ধরো একটা বিল্ডিং বা কোনো হাউস, জেনারেলি আমরা জানি একটা হাউস
80 বছর, 90 বছর, 100 বছর চলবে, বা তার মেনটেনেন্সের দরকার নেই, একবার তো ভালো করে তৈরি করবে। তাহলে 100 বছর যদি একটা বাড়ি চলে, তাহলে সেই বাড়িটার আমরা দেখবো প্রত্যেক বছর ভ্যালু কত করে ডেপ্রিসিয়েট হচ্ছে, 1% করে, তাই তো নাকি? একটা বাড়ি যদি 100 বছর চলে, তাহলে প্রত্যেক বছর 1% করে সেই বাড়িটার ভ্যালু কমছে বা ডেপ্রিসিয়েশন হচ্ছে। একটা ল্যাপটপ যদি আমি বলি, তাহলে কত বছর চলতে পারে? 5 বছর, 7 বছর। বা টিভি যদি বলি, 5 বছর, 7 বছর। ভালো যদি, তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, 5 বছর, তাহলে সেক্ষেত্রে তার যে ডেপ্রিসিয়েশনের যে পরিমাণ, সেটা কিন্তু অনেক বেশি ইনক্রিজ হচ্ছে। একটা মোবাইল কতদিন চলবে? 3 বছর। তাহলে মোবাইলের যে ভ্যালু ডেপ্রিসিয়েশন, সেটা বিল্ডিং এর থেকে অনেক বেশি। অর্থাৎ প্রোডাক্ট অনুযায়ী কি ভ্যারি করে, ভ্যালু অফ ডেপ্রিসিয়েশন, যে কতটা সময়ের সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট টাইমের সঙ্গে সঙ্গে তার কমে যাচ্ছে। তার ইকোনমিক্যাল ভ্যালু, ভ্যালু বলতে এখানে বোঝানো হচ্ছে ইকোনমিক্যাল ভ্যালু। গেটিং মাই পয়েন্ট? ইকোনমিক্যাল ভ্যালু কতটা ডেপ্রিসিয়েট হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা যখন গ্রস জিডিপি থেকে এই প্রোডাক্টের ডেপ্রিসিয়েশনকে মাইনাস করব, তখন আমাদের বেরিয়ে যাবে এনডিপি। নেক্সট হচ্ছে এবার জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আমি এবার জিএনপি পড়াবো, তারপর এনএনপি পড়াবো। আগে কি পড়েছিলাম? জিডিপি, তারপর কি পড়ালাম? এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পড়ানো হয়ে গেল, এনডিপি পড়ানো হয়ে গেল, নেট ডোমেস্টিক প্রোডাক্ট পড়ানো হয়ে গেল। এবার পড়াচ্ছি জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। যখন আমরা কোনো কান্ট্রির গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি ক্যালকুলেশন করব, তখন সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা দেখব? ফর্মুলা দেখব, একটা হচ্ছে জিডিপি প্লাস ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর পেমেন্ট টু অ্যাব্রড। অতএব জিডিপি প্লাস, প্লাস মাইনাস হতে পারে, ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রড যেটা, সেটা প্লাস মাইনাস হতে পারে। এবার অনেকটা কনফিউশন হলো যে স্যার ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রড কি? দেখো, জিএনপি যখন আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যখন আমরা ক্যালকুলেশন করি, তখন আমরা দেশের যে মোট জিডিপি, অর্থাৎ ইন এ ফিনান্সিয়াল ইয়ার ডোমেস্টিক টেরিটরিতে যে পরিমাণ ফাইনাল গুডস এবং সার্ভিস প্রডিউস হলো, সেটাকে আমরা ধরবো। বোঝা গেল? এবং তার সঙ্গে কি দেখবো, যে ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রড কত আছে। ফ্যাক্টর পেমেন্ট অফ অ্যাব্রড এর মধ্যে 3টে জিনিস বলছি, ভালো করে শোনো। একটা হচ্ছে প্রাইভেট রেমিটার, কি বললাম? প্রাইভেট রেমিটার। একটা হচ্ছে এক্সটার্নাল লোন, হলো, আর একটা হচ্ছে গ্রান্ট। 3টে জিনিসকে আমরা কিন্তু ফ্যাক্টর পেমেন্টস এর ক্ষেত্রে দেখব। প্রাইভেট রেমিটেন্স কি? আজকে ভারতবর্ষ থেকে মানুষ অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাজ এ বিভিন্ন সেক্টরে কিন্তু শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ 206টা কান্ট্রি যদি আমরা বলি, বেশিরভাগ কান্ট্রিতে কিন্তু অ্যাজ এ ইন্ডিয়ান, ভারতীয়রা কিন্তু সেখানে কাজ করছে। তাহলে সেখানে তারা তো উপার্জন করছে। তারা, ধরো ভারতের কোনো ব্যক্তি শ্রীলঙ্কায় কাজ করছে, শ্রীলঙ্কার অবস্থা ছাড়ো, এখন শ্রীলঙ্কার উদাহরণ দেবো না, ইকোনমিক পরিস্থিতি খারাপ, আমেরিকা চলে। ধরো ভারতের কোনো ব্যক্তি আমেরিকায় কাজ করছে অ্যাজ এ ডক্টর বা ইঞ্জিনিয়ার, তাহলে সেখানে সেই ব্যক্তি যে প্রোডাকশন করছে, তার যে ইকোনমিতে যে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন হচ্ছে আমেরিকার জিডিপি। কি বললাম? বোঝা গেল? কারণ জিডিপি কি বলেছিলাম, যে নির্দিষ্ট সীমানায় দেশের ভূখণ্ডের মধ্যে একটা ফিনান্সিয়াল ইয়ারে যে ফাইনাল গুডস এন্ড সার্ভিস প্রডিউস হবে তাকে বলবো জিডিপি। তাহলে ভারতের ব্যক্তি হলেও সে কোথাকার টেরিটরিতে প্রডিউস করছে, কোথাকার টেরিটরিতে সার্ভিস দিচ্ছে, সে সার্ভিস প্রডিউস করছে ইউএসএ তে, অর্থাৎ মার্কিন টেরিটরিতে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের টেরিটরিতে সে সার্ভিস বা গুডস প্রডিউস করছে, বা মার্কিন ইকোনমিতে সে কন্ট্রিবিউট করছে। তাহলে সেক্ষেত্রে তার গুডস এবং সার্ভিস সে দেশে জিডিপি হবে। কিন্তু সেই ইনকাম করে ভারতে টাকা পাঠাচ্ছে, তার পরিবার রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সে ভারতে পাঠাচ্ছে, এদের টাকা পাঠায়, সেটা ভারতে কি হবে? জিএনপি। কিরকম বুঝে নাও। তাহলে ভারতের প্রচুর মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে, এবং বিশ্বের বিভিন্ন মানুষ ভারতবর্ষে এসে কাজ করছে। ভারতে বিভিন্ন, আমরা জানি যে সমস্ত এফডিআই আছে, এছাড়াও বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, এমএনসি, তারা ভারতে এসে কাজ করছে, জাপান, চীন, আমেরিকা, বিভিন্ন দেশ থেকে। তো তাদের কর্মীরাও ভারতে এসে কাজ করছে। তো এরাও ভারতবর্ষে যেটা প্রডিউস, ভারতের জিডিপিতে যখন ক্যালকুলেট করা হবে তখন ধরা হবে। কিন্তু এই প্রাইভেট রেমিটেন্স কি? আমি যখন বললাম যে জিএনপি যখন আমরা ক্যালকুলেট করব, তখন দেখবো জিডিপি মাইনাস, মাইনাস কেন হয় পরে বলছি, আগে ধরে নাও, প্লাস ফ্যাক্টর পেমেন্ট।
তাহলে যে ফ্যাক্টর পেমেন্ট অফ অ্যাব্রডের মধ্যে কি বললাম, ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রডের মধ্যে আমি বললাম যে প্রাইভেট রেমিট্যান্স হচ্ছে কিভাবে ক্যালকুলেট হয় দেখো। এবার ভারত থেকে যারা বিদেশে কাজ তারা সেখানে ইনকাম করে ভারতে পাঠাচ্ছে, এবং ভারতে বিদেশ থেকে যারা কাজ করতে এসেছে এখানে যারা সার্ভিস এবং গুডস প্রডিউস করছে তারা এখান থেকে ইনকাম করে তাদের দেশে পাঠাচ্ছে। এটাকে মাইনাস করার পর নেট যেটা বেরোবে সেটাকে আমরা কি বললাম, ভারতের কোন ব্যক্তি কাজ করে 100 টাকা ভারতে পাঠাচ্ছে এবং ভারত থেকে শ্রীলঙ্কার একটা ব্যক্তি বা আমেরিকার একটা ব্যক্তি কাজ করে 80 টাকা তার দেশে পাঠাচ্ছে। তাহলে 100 টাকা থেকে 80 টাকা মাইনাস করে যেটা বেরোবে সেটা হলো প্রাইভেট রেমিট্যান্স। বর্তমান প্রেজেন্ট সিনারিও আমরা যদি কোভিড কন্ডিশনকে বাদ দিই, কারণ কোভিড কন্ডিশনের সময় লকডাউনের সময় অনেক ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরে আসতে হয়েছে আমরা জানি, কিন্তু কোভিড সিচুয়েশনের আগে যদি আমরা দেখি তাহলে যদি আমরা এই পার্টিকুলার প্রাইভেট রেমিটেন্সের কথা বলি তাহলে প্রাইভেট রেমিটেন্সের ক্ষেত্রে ভারত কিন্তু 1 নম্বরে, অর্থাৎ ভারতের যে ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রড কথার অর্থ হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী থেকে যে ফ্যাক্টর পেমেন্টের একটা কম্পোনেন্ট আমি কি বললাম প্রাইভেট রেমিটেন্স, এই প্রাইভেট রেমিটেন্সে ভারত কিন্তু 1 নম্বরে ছিল প্রাইভেট রেমিটেন্স আর্নের ক্ষেত্রে। বোঝা গেল? নেক্সট কি বললাম, এক্সটার্নাল লোন। দেখো আমরা জানি আন্তর্জাতিক সংস্থা রয়েছে, আইএমএফ রয়েছে, তারা বিভিন্ন দেশের যে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রোথের জন্য কি করে লোন দেয়, বা কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দিলে লোন দেয়। তো আইএমএফ সরাসরি লোন দেয় না, আইএমএফ এ এসডিআর থাকে। যখন আমি তোমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পড়াবো, আইএমএফ পড়াবো, তখন এসডিআর কি, এসডিআর মানে হলো স্পেশাল ড্রয়িং রাইট, ডিটেল পড়াবো। এখন শোনো, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ লোন দেয়, তাহলে সেই যে লোন ভারতের মধ্যে বিভিন্ন দেশকে লোন দেয় এবং ভারতও সেই লোন গ্রহণ করে। তাহলে দেখা যাচ্ছে ভারত যে পরিমাণ লোন গ্রহণ করছে তার একটা ইন্টারেস্ট ভারতকে পেমেন্ট করতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকে হোক, আইএমএফ কে হোক বা অন্য কোনো অর্থনৈতিক সংগঠনকে হোক পেমেন্ট করতে। এবং ভারতকেও যে পারিপার্শ্বিক দেশে, অর্থাৎ তার যে প্রতিবেশী দেশ রয়েছে নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমরা জানি এই যে প্রেজেন্ট সিনারিও শ্রীলঙ্কা, সেখানে ভারত শ্রীলঙ্কাকে প্রচুর অর্থনৈতিক সাহায্য করেছে, লোন দিয়েছে, গ্রান্ট দিয়েছে। ভারতকেও কিন্তু তার যে বৈদেশিক সম্পর্ক, সেই বৈদেশিক সম্পর্ককে বজায় রাখতে গেলে ভারতকেও কিন্তু লোন দিতে হয়। কিন্তু মজাটা কোথায়, মজাটা হচ্ছে ভারত যে পরিমাণ লোন আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে নেয় তার থেকে অনেক কম পরিমাণ লোন কিন্তু এই সমস্ত দেশকে ভারত দেয়। তাহলে আমি যদি বেশি লোন নিই তাহলে আমাকে জেনারেলি বেশি ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে, আর সেই লোনের টাকা নিয়ে আমি যদি কম লোন দিই তাহলে জেনারেলি আমার কাছে ইন্টারেস্ট কম আসবে। তাহলে এক্ষেত্রে আমি কি বললাম, প্লাস মাইনাস কেন বলা হয়, জিডিপি প্লাস ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রড সমান সমান জিএনপি। জিএনপি ক্যালকুলেট করতে গেলে জিডিপির সঙ্গে ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রডকে দেখতে হচ্ছে। তাহলে এখানে মাইনাস কেন, মাইনাস হচ্ছে ভারত যে পরিমাণ লোন নিচ্ছে, বেশি লোন নিচ্ছে, তার ইন্টারেস্ট ভারতকে বেশি দিতে হচ্ছে। এবং কি করছে ভারত, কম পরিমাণ লোন তার যে প্রতিবেশী দেশ রয়েছে তাদেরকে দিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হচ্ছে, কম পরিমাণ ইন্টারেস্ট পাচ্ছে ভারত। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে মাইনাস, অর্থাৎ এক্সটার্নাল লোনের ক্ষেত্রে ভারত সবসময় কিসে রান করে, সারপ্লাসে নয় মাইনাসে রান করে। এবং আমরা যখন দেখলাম প্রাইভেট রেমিটেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্রাইভেট রেমিটেন্সের ক্ষেত্রে দেখলাম যে ভারত কিন্তু সারপ্লাস ছিল। কোভিড সিচুয়েশনে কিছুটা পরিস্থিতির পরিবর্তন ঘটে, কিন্তু মোটামুটি জেনারেলি যদি আমরা দেখি তাহলে প্রাইভেট রেমিটেন্সে ভারত সবসময় কিন্তু পজিটিভ গ্রোথ করেছে। এবার হচ্ছে কি বললাম, গ্রান্ট। যেমন লোন দেয় সেরকম গ্রান্টও দেয়, অর্থাৎ গ্রান্টকে যদি আমরা এক কথায় বলি, গ্রান্টের অর্থ হলো অনুদান প্রদান করা। তাহলে সেই যে অনুদান, সেই অনুদান ভারত বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে নেয়, যেমন আছে ইউনিসেফ থেকে নেয়, ইউনেস্কো দেয়। বিভিন্ন সময় ভারতবর্ষকে বা ভারতের মতো বিভিন্ন কান্ট্রি এদের কাছ থেকে গ্রান্ট পায়, অনুদান পায়, টাকা। গ্রান্ট হচ্ছে এমন টাকা যে মানিটা রিসিভ করার পর সেটার কিন্তু রিটার্ন দিতে হয় না, কোনো ইন্টারেস্ট দিতে হয় না, কোনো রিটার্ন দিতে হয় না, অর্থাৎ পুরোপুরি অনুদান। তাহলে ভারত যেমন গ্রান্ট নেয়, লোনের ক্ষেত্রে ভারত বেশি পরিমাণে লোন নেয়, কম পরিমাণে লোন দেয়, ফলে বেশি পরিমাণ ইন্টারেস্ট ভারতকে পেমেন্ট করতে হয়। ভারতের রাজস্ব, ভারতের যে
অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কিন্তু ইন্টারেস্ট কম আসে। আর গ্রান্টের ক্ষেত্রে কি দেখছি, ভারত কম পরিমাণ গ্রান্ট নেয় কিন্তু বেশি পরিমাণ গ্রান্ট দেয়। কেন দেয়? দুটো কারণ, ওই যে বললাম, এক হচ্ছে বৈদেশিক সম্পর্ক, কূটনৈতিক যে ডিপ্লোম্যাটিক রিলেশন রয়েছে দেশের সঙ্গে, এবং একটা কি, একটা হচ্ছে গ্লোবাল প্রেস্টিজও ম্যাটার করে। ফলে সে কারণে ভারত কিন্তু বেশি পরিমাণ গ্রান্ট, আমরা দেখছি ভুটানকে গ্রান্ট দিয়েছে, শ্রীলঙ্কাকে গ্রান্ট দিয়েছে, প্রেজেন্টে পাস্টেও দিয়েছে। তাহলে কথা হচ্ছে ভারত বেশি পরিমাণে গ্রান্ট দিচ্ছে, বেশি পরিমাণে গ্রান্ট দিচ্ছে, আর লোন, বেশি পরিমাণে লোন ভারত গ্রহণ করছে, এক্সটার্নাল লোন, এবং কম পরিমাণে লোন দিচ্ছে। তাহলে ভারতের আমরা যখন জিএনপি দেখবো তখন ফ্যাক্টর অফ পেমেন্ট, জিএনপি অলওয়েজ আমরা কি দেখবো, জিএনপি ক্যালকুলেটর দেখবো জিডিপি মাইনাস ফ্যাক্টর পেমেন্ট টু অ্যাব্রড। কারণ ভারতের এক্ষেত্রে কিন্তু সারপ্লাসে নেই, নেগেটিভ রয়েছে। পজিটিভ কি দেখলাম, প্রাইভেট রেমিটেন্স, অন্যান্য দেশ, আমাদের দেশ থেকে যে পরিমাণ অর্থ যাচ্ছে তার থেকে বেশি পরিমাণ অর্থ এক কথায় ভারতীয়রা বিদেশ থেকে ইনকাম করে ভারতে নিয়ে আসছে, এক কথায় বলতে গেলে। তাহলে প্রাইভেট রেমিটেন্সে ভারত পজিটিভ গ্রোথ, কিন্তু এক্সটার্নাল লোন এবং এক্সটার্নাল গ্রান্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ভারত নেগেটিভ গ্রোথ করছে। তাহলে জিএনপি বোঝা গেল কি বললাম। তাহলে ভারতের ক্ষেত্রে জিএনপি কি হবে, এই ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রড বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কি হবে, সবসময় নেগেটিভ হবে, পজিটিভ তো কখনোই হবে না। কারণ দুটো ক্ষেত্রেই আমরা কি দেখছি, নেগেটিভ যাচ্ছে। এক্সটার্নাল গ্রান্টের ক্ষেত্রেও নেগেটিভ, বেশি গ্রান্ট, কম গ্রান্ট নিয়ে বেশি গ্রান্ট দেওয়া, বেশি পরিমাণ অনুদান দেওয়া, অনুদান কম নেওয়া, বেশি অনুদান দেওয়া, এবং লোন বেশি নিয়ে লোন কম দেওয়া, যার ফলে বেশি পরিমাণ ইন্টারেস্ট পেমেন্ট করতে হচ্ছে, আর আমরা কম পরিমাণ ইন্টারেস্টের মধ্যে রিকভারি হচ্ছে। বোঝা গেল? তাহলে ভারতের ক্ষেত্রে ফ্যাক্টর পেমেন্ট কি হবে, সবসময় মাইনাস হবে, নেগেটিভ থাকবে। তাহলে জিএনপি আমরা কিভাবে ক্যালকুলেশন করব, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মাইনাস ফ্যাক্টর, ইন্ডিয়ার ক্ষেত্রে মাইনাস ফ্যাক্টর পেমেন্ট টু অ্যাব্রড বা ফ্যাক্টর পেমেন্ট ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল কি বললাম? কনসেপ্ট ক্লিয়ার হলো? জিএনপির কনসেপ্ট ক্লিয়ার হলো? জিএনপি সবসময় ক্যালকুলেশন করা হয় কি ক্ষেত্রে, ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে, তাই তো? এইবার আমরা দেখবো এনএনপি। এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই যে নেট ন্যাশনাল প্রোডাক্ট, এই নেট ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে একমাত্র অ্যাকচুয়াল ক্যালকুলেশন ন্যাশনাল আয়ের। একটা কান্ট্রির যদি নেট ন্যাশনাল প্রোডাক্ট সবসময় ক্যালকুলেট করা হয় মার্কেট প্রাইসে, এবং কোনো কান্ট্রির যদি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে হয়, তাহলে আমরা সবসময় কোন পদ্ধতিতে ক্যালকুলেশন করব, নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপির উপর। এনএনপি কি, এনডিপির ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, জিডিপি থেকে আমরা ডেপ্রিসিয়েশনকে কি করছি, মাইনাস করছি, তাহলে কি বেড়ে যাচ্ছে, এনডিপি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন বা ভ্যালু কমে যাওয়া, তাকে যখন আমরা মাইনাস করছি, তখন জিডিপি, এনডিপি পাচ্ছি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাচ্ছি। এবং জি থেকে যখন আমরা ডেপ্রিসিয়েশন, জিএনপি কি দেখলাম, প্লাস নেট ইনকাম ফ্রম এই ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রড বা ফ্যাক্টর পেমেন্ট ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেখান থেকে আমরা দেখলাম কি, যে জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রড। আর এনএনপির ক্ষেত্রে আমরা কি দেখছি, তাহলে আমরা যখন গ্রস থেকে নেট বের করব, তখন আবার কি করব, তখন আমরা ডেপ্রিসিয়েশনকে মাইনাস করে দেবো। অর্থাৎ নেট ন্যাশনাল ইনকাম বা অ্যাকচুয়াল ন্যাশনাল ইনকামকে যদি আমরা করতে হয়, তাহলে জিএনপি থেকে আমরা ডেপ্রিসিয়েশনকে মাইনাস করে দেবো। ডেপ্রিসিয়েশন কি আর বলবো না, আগে ডিটেইলসে বলে দিলাম। তাহলে ডেপ্রিসিয়েশনকে মাইনাস করে দেবো, মাইনাস করে দিলে আমাদের বেরিয়ে যাবে নেট ন্যাশনাল ইনকাম বা অ্যাকচুয়াল যেটা জাতীয় আয়, সেই ন্যাশনাল আয় আমরা বুঝতে পারবো। বোঝা গেল কি বললাম? নেক্সট আমরা দেখবো পার ক্যাপিটা ইনকাম ফর্মুলা। খুব সোজা, পার ক্যাপিটা ইনকাম ফর্মুলা দেখে নাও। টোটাল ইনকাম, একটা দেশের টোটাল ইনকাম, তাকে আমরা ডিভাইড করব কি দিয়ে, দেশের টোটাল পপুলেশন দিয়ে। তাহলে 100 টাকা যদি টোটাল ইনকাম হয়, যদি এবং সিটিজেন টোটাল পপুলেশন যদি 10টা থাকে, তাহলে আমরা 10 দিয়ে ডিভাইড করলে কি দেখবো, প্রত্যেকের পার ক্যাপিটা বা মাথা পিছু আয় 10 টাকা করে। তাহলে পার ক্যাপিটা ফর্মুলা খুবই ইজি, টোটাল ইনকাম অফ এ কান্ট্রি ডিভাইড করে দাও কি দিয়ে, টোটাল পপুলেশন দিয়ে, সেই রাষ্ট্রের টোটাল জনসংখ্যা দিয়ে। তাহলে বেরিয়ে যাবে পার ক্যাপিটা ইনকাম বা মাথা পিছু আয়। বোঝা গেল? এখন বিষয় হচ্ছে, তাহলে বলবে স্যার, তাহলে আমাদের জিডিপি তো কোভিড সিচুয়েশনে আমাদের জিডিপি মাইনাসে গেছিল, মাইনাস থেকে জিরোতে এসেছে, জিরো থেকে এখন সারপ্লাস আছে, প্লাস চলছে জিডিপি। তাহলে গ্রোথ তো স্যার হলো, তাহলে আমাদের দেশে যে
পভার্টির ক্ষেত্রে এফেক্ট অতটা পড়লো না কেন? এক্ষেত্রে দেখো পার ক্যাপিটা ইনকাম মোটামুটি একটা ওভারঅল ক্যালকুলেশনের জন্য নেওয়া হয়, কিন্তু পার ক্যাপিটা ইনকামে তুমি রিয়ালিটি পাবে না। কেন রিয়ালিটি পাবে না? কারণ হচ্ছে ইনকামের ইকুয়াল ডিস্ট্রিবিউশন নেই। ইনকামের ইকুয়াল ডিস্ট্রিবিউশন বুঝতে গেলে যারা আগের ক্লাসটা দেখেছো ইন্ট্রোডাকশন অফ ইকোনমি তারা বুঝতে পারবে। যারা দেখোনি আফটার ফিনিশ দিস ক্লাস সুন্দর করে বুঝে নাও, বুঝিয়ে দিয়েছি। তাহলে কি বললাম যে যে পরিমাণ বা ভেরিয়েশন হচ্ছে সেটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট, ফলে ইকুয়ালি ডিস্ট্রিবিউটর না হওয়ার কারণে কি হচ্ছে, বড় লোক ক্রমশ বড় লোক হচ্ছে এবং গরিব ক্রমশ গরিব হচ্ছে, তাই তো? তাহলে এটা আমরা দেখেছিলাম ক্যাপিটালিস্ট ইকোনমি পড়িয়েছিলাম, তখন বলেছিলাম তাহলে পার ক্যাপিটা ইনকাম কিসের জন্য বলা হয়? একটা ওভারঅল দেশের যদি আমরা সিনারিও দেখতে চাই যে মাথা পিছু আয় কত, তাহলে টোটাল যে ন্যাশনাল ইনকাম হবে সেই ন্যাশনাল ইনকাম আমরা কি করব? ডিভাইড করব বাই পপুলেশন, তাহলে আমাদের বেরিয়ে যাবে পার ক্যাপিটা ইনকাম। বাট পার ক্যাপিটা ইনকাম অ্যাকচুয়াল যে রিয়েল সিনারিও ইনকামে সেটা কিন্তু দেখায় না। কেন দেখায় না? এখনই বললাম, কারণ ইনকামের ইকুয়াল ডিস্ট্রিবিউশন নেই। ইনকামের ইকুয়াল ডিস্ট্রিবিউশন না থাকার কারণে পার ক্যাপিটা ইনকামের রিয়ালিটি কিন্তু নেই। বোঝা গেল? আজকের ক্লাস এই পর্যন্তই। আমি তোমাদের কথা দিয়েছিলাম ইন্ডিয়ান ইকোনমি পুরো কমপ্লিট করাবো। ইন্ট্রোডাকশন অফ ইকোনমির ক্লাস নিয়েছি, ন্যাশনাল ইনকাম আগের দিন জিডিপি পড়িয়েছিলাম। আমি একটা ক্লাসে মনে করলে ন্যাশনাল ইনকাম পড়াতে পারতাম, কিন্তু দুটো ক্লাসে নিলাম। কেন নিলাম? জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট তোমাদের 40 মিনিট পড়ি, গ্রস প্রোডাক্ট ইন ডিটেল আলোচনা করেছি, সার্কেল অফ ইনকাম করেছি, ফ্যাক্টর পেমেন্ট কি কমেন্ট বক্সে জানিও যারা ক্লাসটা দেখি। ফ্যাক্টর পেমেন্ট আলোচনা করেছি, আজকে গ্রিন জিডিপি আলোচনা করলাম, রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি বিষয়টা আলোচনা করলাম, এনডিপি কি বললাম, এনডিপি কিভাবে বেরোয়, বিএনপি কিভাবে ক্যালকুলেশন করা হয় এবং এনএনপি কিভাবে ক্যালকুলেশন করা হয়। এর মধ্যে দিয়ে বেশি করাটা সম্ভব নয়। তোমরা যদি মনে করো, দেখো সিভিল একটা স্ট্রাকচার প্রিপারেশন দরকার। তোমরা যদি মনে করো তোমাদের স্ট্রাকচার প্রিপারেশন ক্ষেত্রে টেলিগ্রাম করো, এখানে টেলিগ্রামে সার্চ করো সিভিল সার্ভিস উইথ সোমেন স্যার এবং ডেসক্রিপশনও টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে টেলিগ্রামে জয়েন করো। সার্ভিস 23 ব্যাচ, সেখানে এন্টায়ার কম্প্রিহেনসিভ স্টাডি পাবে, ইন্ডিয়ান ইকোনমি টপিক তোমার সঙ্গে ফার মোর ডিটেইলস আলোচনা করব। কথা বলার ক্ষেত্রে সেটা হয় না, জয়েন করো। এবং আমি আবারও বলছি, আই উইল বি হ্যাপি টু পার্ট অফ ইউর সাকসেস জার্নি। ওকে মাই ফিউচার অফিসার, টেক কেয়ার অ্যান্ড গড ব্লেস ইউ। নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো এবং পড়াশোনা করতে থাকো, কোনো অসুবিধা নেই। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।